সাহেবদের। তো আজকে আপনাদের ইউটিউব আঞ্চলিক কলকাতার আঞ্চলিক কেন্দ্র থেকে স্বয়ংসেবা ক্লাসেসে আপনাদের সকলকে স্বাগত এবং নমস্কার। তো আজকের যে অধ্যায় বা ইউনিটটা সেটা আমরা আলোচনা করব। তো তার আগে যেটা একটা ছোট করে বলবো সেটা হচ্ছে যে আমরা যেমন এখনো ব্লক 3-তে আছি এবং যে ব্লক 3টা নিয়ে যে আমরা যে বেশ কিছু ক্লাসেসে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে যে ভারতের যে সামাজিক ব্যাখ্যা, ইন্টারোগেটিং ইন্ডিয়ান সোসাইটি। তো সেটারও দুভাগে ভাগ করা ছিল এবং আজকে আমরা এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছি যে নাও ইন দিস ক্লাস এখন আমরা যে ইউনিটে আছি সেটা হচ্ছে 13তম ইউনিটে, 13 ইউনিট নাম্বার 13। তো 13তম ইউনিটে আমরা এখনো আছি এবং এটা বলতে পারা যায় যে এই লাস্ট ইউনিটের আগের ইউনিটটা as far as the sociology of India is concerned and the interrogating Indian society, যেটা আমরা যদি বলি এই বিষয়ের উপর ভিত্তি করে, তো যত আমরা ইউনিটে এগোচ্ছি আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে যখন আমি ক্লাসটা শুরু করেছিলাম তখন এইটা কিন্তু দিয়ে শুরু করা হয়েছিল যে এই যে ভারত যে একটা যে বর্তমান যে এখন মানচিত্রটা সেইটা একটা জিনিস, আর যখন ভারত যখন একটা গোটা সাম্রাজ্য ছিল, একটা উপমহাদেশ ছিল, সেই জায়গা দিয়ে আমরা কিন্তু শুরু করেছিলাম যে এই যে একটা যে বাউন্ডারি, হ্যাঁ একটা যে সীমারেখা, সেটা কোথায় ছিল, কতদূর অব্দি বিস্তৃত ছিল এবং প্রাচীন যুগে ভারত বলতে আমরা কিভাবে জানতাম, সেটার কি এক মানে শাসন ব্যবস্থা কিরকম ছিল। এবং পরবর্তীকালে আমরা যখন দেখেছি যে ভারত নিয়ে যখন আরো বেশি গবেষণা বা চর্চা হয়েছে, সেটা একটা আলাদা বলা যেতে পারে একটা বিশেষ বডি অফ নলেজে পরিণত হয়েছিল, সেটাকে বলা হচ্ছে ভারত বিদ্যা বা ইন্ডোলজি। সেখানে যেমন প্রাচীন যুগেও সেই ভারত সাম্রাজ্য নিয়ে লেখা এবং গবেষণা হয়েছিল, তেমনি পরবর্তীকালে যেটা লক্ষ্য করা যায় যে ডিউরিং দ্য মিডিয়েবল and the post medieval and during the inception, একদম আধুনিক যুগের যখন শুরুতে এবং মধ্যযুগের একদম শেষের দিকে যখন দেখা যায়, বলা যেতে পারে যখন আস্তে আস্তে একটা গোটা দুনিয়া জ্ঞান ভিত্তির দিকে এগোচ্ছে, তখন কিন্তু দেখা যায় যে বহু বিভিন্ন ইউরোপীয় স্কলার্সরা এই যে ভারত নিয়ে একটা যে আলোচনা করা, চর্চা করা, লেখার অনুবাদ করা, এবং দেখা যায় যে এইটা তারা করেছেন যখন তারা এই ভারত সাম্রাজ্য নিয়ে পড়তে গিয়ে তারা যখন নিজেরা সেই ভাষার সাথে অবগত হয়েছেন যেগুলোকে আমরা বলবো ক্লাসিক্যাল ইন্ডিক ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত, ফার্সি এবং আরো অনেক যে ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, ক্লাসিক্যাল তামিল, যা বলা যায়। তো সেইখানে দাঁড়িয়ে যে এই ভাষাগুলো ছিল পুরো শাস্ত্রে নিমজ্জিত এবং এই যে বিভিন্ন যে গ্রন্থগুলো সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়াশোনা করে এবং ব্যাখ্যা করে কিন্তু একটা বলা যেতে পারে একটা কালেকটিভলি একটা সমষ্টিগতভাবে এক সূত্রে বাঁধা হয়েছে এই ভারত সম্পর্কের এই জ্ঞান সম্পর্কিত যে গোটা লেখা বা একটা বলা যেতে পারে যে একটা জ্ঞান, লিখিত জ্ঞান, ডকুমেন্টেড জ্ঞান, বা ধরুন কোথাও হয়তো আনডকুমেন্টেড কোনো সোর্স ছিল, হ্যাঁ যেটা হয়তো প্রকৃতপক্ষে হয়তো লিখিত নয় কিন্তু ভায়া ওরাল হিস্ট্রি, হ্যাঁ
মৌখিক লোক সাংস্কৃতিক মাধ্যমে পরবর্তীকালে সেটা হয়তো এবং সেটা স্বাভাবিকভাবেই হয়তো সেটা এটা স্বাভাবিক যে পরবর্তীকালে সেই লোক সংস্কৃতিগুলো ডকুমেন্টেড হয়েছে অফিসিয়ালি, সেগুলো কিন্তু লিখিতভাবে কিন্তু তারপরে একটা পাবলিক ডিসকোর্সের সামনে রাখা হয়েছে। তো সেই ভারত আর এই আজকে ইউনিট 13 এর যে ভারত সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কিন্তু একটা স্বাধীন ভারতের একটা শাসন ব্যবস্থা। এবং এই যে স্বাধীন ভারতের যে একটা রাজনীতির আঙিনায় সমাজটা কিরকম তারপরে পরিণত হয়েছে এবং সেটার আমরা দেখতে পারি যে ধারাবাহিকভাবে সেটা নিয়ে আসা হয়েছে থ্রু ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল, একটা স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে। তো এইটা দিয়েই আমি শুরু করব যে এই যে পলিটি অ্যান্ড সোসাইটি জিনিসটা, এটা গোটাটাই হচ্ছে একটা রাষ্ট্র শাসন ব্যবস্থা। এবং রাষ্ট্র শাসন ব্যবস্থা বলতে হচ্ছে যে এই যে মডার্ন যুগে একদম একদম আধুনিক যুগের যে রাষ্ট্র যেরকম হয় এবং তার শাসন ব্যবস্থা যেরকম হয়। তো এই জিনিসটাকে আমি ছোট করে কিছু এই জিনিসগুলো একটু বলতে চাই। যেমন হচ্ছে এটাকে বলা হচ্ছে পলিটি, ঠিক আছে? ইট ইজ নট পলিটিক্স পার সে। পলিটিক্স মানে হচ্ছে একটা প্রকৃতপক্ষে রাজনীতি, যেটাকে বলা হচ্ছে যে মানুষের যেখানে হয়তো অংশগ্রহণ আছে। পলিটি কিন্তু হচ্ছে একটা বিশেষ প্রশাসনিক একটা ব্যবস্থা বা একটা কাঠামো। এবং এটা বলার অপেক্ষা রাখে না যে যখন আমরা কোনো প্রশাসনিক ব্যবস্থার ব্যাপারে যখন কোনো ডিসকাশন করব তখন তো এটা এটা ইট ক্যানট বি অ্যান অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। হ্যাঁ, যে পুঁথিগত একটা ধারণাতেই যে রয়ে গেছে বিদ্যায়, সেটা কিন্তু নয়। এটা কিন্তু হচ্ছে এমন একটা ধারণা যেটাকে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু জিনিসটাকে একটা বলা যেতে পারে অ্যাপ্লাই করা হয়, যে কতটা এটার ইউটিলিটি আছে, কতটা এটা প্র্যাকটিক্যাল বা রেশনাল। মানুষ যেটা আর কি যেটাকে বলা হয় যে হ্যাঁ নিজের একটা বিবেচনার ক্ষমতা, একটা যে বিবেচনা করার যে একটা অটোনমি বা স্বতন্ত্রতা, সেগুলো মিলিয়ে কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা বা শাসন ব্যবস্থা কিন্তু তৈরি করা হয় এবং তার মধ্যে কিন্তু সোসাইটিটাও থাকে। সুতরাং এটা কিন্তু যেটা আমি এখন আগে বললাম যে ইট ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, যেটা ওই বলা হয় যে বইয়ের পাতাতেই সীমাবদ্ধ। এটা কিন্তু বইয়ের পাতায় সীমাবদ্ধ কিন্তু একটা ধারণা নয়, যদিও বইয়ের পাতা থেকেই জিনিসটা উঠে আসে। কিন্তু যেটা হয় সেটা হলো বইয়ের পাতা থেকে যখন ট্রান্সলেট করি, যখন এই সমাজে যখন জিনিসটাকে নামিয়ে আনা, তখন সেটা জিনিসটা কি হলো, হোয়াট ডাজ ইট ট্রান্সলেট ইনটু। সেই জন্য বলা হচ্ছে এই যে পলিটি অ্যান্ড সোসাইটি, এটা হচ্ছে যেমন বলছে একটা জনগণের গোষ্ঠী, একটা মানে কালেকটিভিটি অফ ইন্ডিভিজুয়ালস, কালেকটিভ ইন্ডিভিজুয়ালস, সমষ্টিগত পরিচয়। এবং যখন কালেকটিভ যখন ব্যাপারটা থাকে তখন না বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে যেটাতে তখন হয়ে যায় যে যে একটা কিছু মানে বৈশিষ্ট্যগুলো কিছুর সমান হবে, কিছু হয়তো মিল হবে, কিছু বৈশিষ্ট্য হয়তো এক হবে। এবং সেগুলি যখন একটা গোটা বলা যেতে পারে একটা আইডেন্টিটিতে পরিণত করে, যেখানে মানুষ হয়তো নিজেকে হয়তো একটা একটা বুঝতে পারছে যে হ্যাঁ এই বৈশিষ্ট্যগুলোর মধ্যেই আমরা করছি, সেটা কিন্তু একটা দেখা যায় যে একটা কালেকটিভ আইডেন্টিটি একটা তৈরি করে, যেখানে মানুষ কিছু কিন্তু সচেতন হয়ে যায় জিনিসটা।
একটা কনসিয়াসনেস তৈরি হয়, একটা চেতনার জায়গা তৈরি হয়। তারা বলছে রাজনৈতিক প্রতিষ্ঠান সামাজিকভাবে সম্পর্কিত, মানে যেটা আমি বললাম যে এটা এটা সোসাইটাল একটা স্টেজে কিন্তু একটা ভেরি মাচ ইন্টারলিঙ্কড। এটা হচ্ছে নাগরিক সরকার, মানে নাগরিক সরকার বলতে হচ্ছে যে যদি একটা রাষ্ট্রের মধ্যে আমাদের মধ্যে যদি একটা বসবাস হয় তো স্বাভাবিকভাবেই মানুষের এটাই দাবি থাকে যে সে যেন সেই সীমারেখায় আবদ্ধ সেই একটা ল্যান্ডমাসের ভিতরে থাকা এবং একটা জমির মধ্যে থাকা। এইখানে যারা একটা যে সেটেলমেন্ট বা বসবাস আছে সেখানে কিন্তু মানুষের একটা স্বাভাবিক দাবি হয় যে আমাদের যেন বিশেষ কিছু বেসিক নেসেসিটিস গুলো যেন পূরণ হয়। ফুড, ক্লোদিং অ্যান্ড শেল্টার, সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র এবং মাথার উপরে ছাদ। এটাই হচ্ছে মানুষের বেসিক একটা সার্ভাইভাল, একটা ইনস্টিংক্ট বা চাওয়া, যে একটা মার্কসিস্ট ভাষায় যদি বলা হচ্ছে যে একটা মেটেরিয়াল কন্ডিশন, সেটা হচ্ছে বেস, ফাউন্ডেশন যেটাকে বলা হচ্ছে, একটা ভিত্তি। আর তার উপরের যে কাঠামোটাকে যেটা বলা হচ্ছে যে সুপার স্ট্রাকচার, সেটা কিন্তু হচ্ছে একটা একটা বলা যেতে পারে যে যে বেসিসে মানুষ বেঁচে থাকতে চায় সেই বেসিসটাকে কিন্তু মানুষ বলা যেতে পারে যে পরিণত করে কিভাবে, ভোট দিয়ে বা ভোটের অধিকার চেয়ে, যে হ্যাঁ আমরা এই এই স্থানে বসবাস করছি, তো আমাদের সেই অধিকারটা আছে যেখানে আমরা কিন্তু অংশগ্রহণ করতে পারি। তো আমরা কিন্তু সেই দেশের একটা পরিচয়পত্র গ্রহণ করার মতো একটা জায়গায় আছি, এবং পরিচয়পত্র পাওয়াটা কিন্তু একটা সকল মানুষের কিন্তু একটা অধিকার। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু ইটস দি গভর্নমেন্ট ফর বাই দি সিটিজেন্স। এই জন্যই বলা হচ্ছে একটা নাগরিকদের সরকার, এবং সেটা মানে রূপান্তরিত হয় কিসে, যখন দেখা যায় যে কিছু একটা দেশে একটা দেশ যখন মানে চালানো হয় তখন কিন্তু কিছু সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, এবং সেটা কিন্তু বলা যেতে পারে একটা লার্জার কনটেক্সটে যখন একটা কনসেনসাস তৈরি হয় সবার মত নিয়ে, পলিটিক্যাল এক্সপার্টসদের মত নিয়ে, সেটাকে কিন্তু কনস্টিটিউশন বা সংবিধানে কিন্তু পরিণত করা হয়। তো সুতরাং আজকে এই ভারত রাষ্ট্রটা যখন চলছে তখন একটা কিন্তু বলা যেতে পারে একটা গ্রন্থ কিন্তু আছে, লিখিত গ্রন্থ, যেখানে কিন্তু পরপর পরপর নাগরিকদের অধিকার কি, নাগরিকদের দায়িত্ব কি, এবং কি কি ধারা আছে, কি কি আর্টিকেল আছে যেটার বেসিসে যে আইন আছে এবং স্বাধীনতা আছে, এবং কিভাবে আইন আনা হয়, বিল আনা হয়, এবং সেটাকে কিভাবে পার্লামেন্টে পাশ করানো হয়, এবং আলটিমেটলি সেটাকে মানুষ গ্রহণ করে এবং মানে। এটাই হচ্ছে একটা কনস্টিটিউশনের একটা ফাংশন, এবং কনস্টিটিউশনটাও কিন্তু দেখা যাচ্ছে অ্যাজ আ বডি, ইজ আ রিটেন বডি অফ নলেজ অ্যান্ড প্র্যাকটিস বোথ। এখানে যেমন হচ্ছে যে সমাজ নিয়েই যখন আলোচনা করছি তখন শুধু তো সামাজিক যে ওয়েলবিংটা যখন আমরা বলি তার সাথে সাথে তো একটা মেটেরিয়াল কন্ডিশনটাও তো থাকে, তো সেটা তো অর্থনৈতিক ভিত্তিটাও তো একটা দেখতে হয়। তো অর্থনৈতিক মানদণ্ডের ভিত্তিতে সংগঠিত করা হয় রাষ্ট্র, এটাই হচ্ছে পলিটি অ্যান্ড সমাজ। এবার যখন দেখা যায় যে একটা দেশকে একটা রাষ্ট্রকে চালানো হচ্ছে তখন তো স্বাভাবিকভাবে তো যারা নাগরিক বলছে তারা হয়তো এই গোটা প্রসেসে বা হয়তো এই অপারেশনে হয়তো অংশগ্রহণ করছে, যেহেতু এখন অ্যাট প্রেজেন্ট আমরা জানি যে এই সাধারণ নির্বাচন চলছে লোকসভা। তো আমরা তো বুঝতেই পারবো যে যেখানে ভোট এখন এতক্ষণ মানে এতদিনে দিয়ে এসছে তারা ভালো মতন এই ব্যাপারে যারা ফার্স্ট টাইম ভোটার্স এবং যারা ফার্স্ট টাইম ভোটার্স নন তারা জানেন যে জিনিসটা কিভাবে হয়।
সেইখানে দাঁড়িয়ে আমাদের মতটা একটা বলা যেতে পারে একটা ওয়ান অফ দ্য পিলার্স, কিন্তু শাসন ব্যবস্থাটা কিন্তু চালাচ্ছে গুটি কয়েক মানুষ, ঠিক আছে? তো সেইখানে কিন্তু অনেকটা স্তর হয়ে যায়, একটা হায়ারার্কি হয়ে যায়, একটা ডিভিশন হয়ে যায়, একটা বিভাজন কিন্তু হয়। তো তারাই তো এই শাসন ব্যবস্থাগুলো নিয়ে যেতে পারে এগিয়ে, যাদের হাতে সেই কর্তৃত্বটা আছে, যেটাকে বলা হচ্ছে অথরিটি। আর তার সাথে যদি বলা হয় যে হ্যাঁ ক্ষমতা আছে কি নেই, পাওয়ার, সেটাও একটা আলোচ্য বিষয়। তাহলে আমরা দেখছি দুটো জিনিস, ক্ষমতা আর কর্তৃত্ব। সো এমন দুটো কনসেপ্ট যার ভিত্তিতে কিন্তু এই পলিটি সিস্টেমটা কিন্তু নির্দিষ্টভাবে কিন্তু মানে হাইলি রিলেটেড। এবার এই যে সামাজিক যে প্যারামিটার বা যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছি, যখন এগুলো এই ক্ষমতা নামক ধারণাটা বা কর্তৃত্ব নামক ধারণাটার চারপাশে যখন ঘুরপাক, তখন সেখানে কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা মানুষের কিন্তু এটা যেহেতু একটা একটা অধিকারের লড়াই, একটা বেঁচে থাকার লড়াই যখন থাকে, সবসময় যে লড়াইটা যে হবে একটা কোনো হিংসার মাধ্যমে তা নয়। লড়াইটা একটা হতে পারে একটা সাধারণ মত প্রকাশ করে হতে পারে, বা একটা ছোট একটা কাজের মাধ্যমে হতে পারে। তো সেটা আমাদের দায়িত্ব একটা নাগরিক হিসাবে। আবার যখন এমনি একটা পার্সোনাল ভেহিকেলও যাতায়াত করি আমরা, তখনও কিন্তু একটা ফর এক্সাম্পল যদি আমরা সাধারণ যদি ভিত্তিতে বলি যে একটা ট্রাফিক আইন মেনে তো সবাই চলে। আর যখন পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে চলি, তখন আমরা কিন্তু একটা নাগরিক হিসেবে কিন্তু আমরা রেসপন্সিবল সিটিজেন হিসেবে আমরা কিন্তু এনশিওর করি দ্যাট there is no form of deformity that is happening in the public transport. কোনোভাবেই যেন আমরা জিনিসটাকে নষ্ট না করি, আমরা যেন ভাড়া দিয়ে যাতায়াত করি। এগুলো এক একটা দায়িত্ব, এগুলো এক একটা হচ্ছে আমাদের কর্তব্য। তো সেই ছোট ছোট জায়গাতে দাঁড়িয়েও কিন্তু বলা যেতে পারে যে আমাদের একটা অবদান থাকে জিনিসগুলো। তো সেখানে কিন্তু আমাদের তখন স্বাভাবিকভাবেই একটা চাহিদা চলে আসে যে হ্যাঁ আমরা তো এগুলো করছি, বদলে আমাদের কিছু কিন্তু পেতে হবে, এটা আসে এবং সেগুলো ন্যায্য দাবিও হয়। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু জিনিসটা হয় যে একটা সেলফ ইন্টারেস্ট কিন্তু কনসেপ্ট কিন্তু একটা জড়িয়ে থাকে সব পক্ষ থেকে। সেটা হচ্ছে যারা আজকে যে রাষ্ট্রটা চালাচ্ছে তারাও, এবং যারা রাষ্ট্রের একটা অংশ বা কম্পোনেন্ট হিসেবে আছে, যারা গোটা এই অ্যাক্সিসটাকে ধরে রেখেছে, তাদেরও কিন্তু আছে জিনিসটা। সেলফ তোমার হচ্ছে নিজস্ব, আর ইন্টারেস্ট মানে হচ্ছে কোনো কিছুতে একটা আগ্রহ দেখানো। আগ্রহটা তখনই যখন সে একটা কোনো একটা দাবি একটা করে, বা তার কিছু হয়তো চাওয়া আছে, যে চাওয়ার মাধ্যমে সে হয়তো তার মেটেরিয়াল কন্ডিশন হয়তো ইমপ্রুভ করতে পারে। এইবার সেখানে ইন্টারেস্টিংলি দেখা যায় যে সবার কিন্তু মত একরকম হবে না। এই যে যেমন বলছে যে পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড ইটস কম্পোনেন্টস, কি বলছে যে এই যে বলছে যে এই যে সোশ্যাল রিলেশনশিপ, সমাজে থাকতে গেলে তো মানুষ তো একজন আরেকজনের সাথে তো ইন্টারাকশন বা একটা যে আলাপ বা চর্চা, হ্যাঁ, বা কথাবার্তা, সেটা তো চলতেই থাকে। এবং সেটা যে শুধু নিজের যে প্রাইভেট স্ফিয়ারে হয়, যেখানে হয়তো প্রাইভেট স্ফিয়ার বলতে হয়তো নিজস্ব একটা গণ্ডিতে, যেখানে অনেক সময় বলা যায় যে দেশ বা রাষ্ট্র সেখানে নাক গলাতে পারে না, এটা ভাবা হয়। সেখানে কি চলে? সেখানে চলে হচ্ছে কিছু পরম্পরা। সেইরকম জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু একজন একজনের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তেমনি পাবলিক স্ফিয়ারে, যেটা হচ্ছে একটা জনগণের একটা স্পেস, সবার সেখানে একটা একটা ভিজিবিলিটি আছে, দৃশ্যমান সবাই, সেটা যেখানে মানে একদম ফেস ভ্যালুতে হোক একদম, বা কোনো আন্ডারলাইন মিনিং হিসাবে আক্ষরিক অর্থে হোক বা অন্তর্নিহিত মানে হিসেবেই হোক, এখানে কিন্তু দেখা যায় যে সবাই কিন্তু সবার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তো এইখানে দাঁড়িয়ে বলছে যে these are forming a kind of a social relationship, and as a result of which
the people often insist on their self-interest. Now, এইটা হচ্ছে এবার these self-interest sometimes run contrary to the interest of others and also to the interest of the society. And it is obvious that it is the মানে বলা যেতে পারে যে এটা একটা মানুষের একটা স্বাভাবিক টেন্ডেন্সি বা ইনক্লিনেশন টু এক্সপ্রেস দেয়ার ইন্টারেস্ট and to use the means of resources. এই রিডিংটা হচ্ছে প্রফেসর আর্চেনাসের একটা মডিফাইড ভার্সন যেটা বলা যেতে পারে। এবার সবার ইন্টারেস্ট তো সমান হবে না জিনিসটা, সবাই তো বলতে পারবে না যে হ্যাঁ আমাদের দাবি একরকম হবে। কেউ কেউ কারোর দাবি হয়তো দেখা যাচ্ছে হয়তো কারোর উপরে হয়তো আরোপ করা হচ্ছে, চাপানো হচ্ছে, বা কারোর দাবি হয়তো দেখা যাচ্ছে হয়তো যদি সেই দাবিটা মানা হয় তাহলে তারা হয়তো এই রাজনৈতিক আঙিনায় হয়তো আরো বেশি হয়তো দৃশ্যমান হয়ে উঠবে। সেটা হয়তো দেখা যাবে অন্য অপর পক্ষের বা অন্য গোষ্ঠীর পক্ষে হয়তো খুব অস্বস্তিজনক, কিন্তু তারা ভাবছে যে না আমরা এতকাল যে জিনিসের আমরা চালনা করেছি তাহলে অন্য গ্রুপ কেন করবে, অন্য গোষ্ঠী কেন করবে আমাদের, সেটা হয়তো নট নেসেসারি। এটা জরুরি ভিত্তিতে নয় যে তারা হয়তো আজকে রাতারাতি হয়তো ক্ষমতা পেয়ে গেল অপর গোষ্ঠী, কিন্তু এটা হচ্ছে একটা বলা যেতে পারে এই যে একটা ধরে রাখার যে একটা একটা যে আর্জ যে যেটা পেয়েছি সেটাই ধরে রাখবো এবং সেটার জন্য হয়তো একজন একজনের সাথে হয়তো আমরা এনশিওর করবো যেন আমাদের জায়গাটা যেন না খেয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে কি হয় একটা কনফ্লিক্ট তৈরি হয়, সংঘাত তৈরি হয়, এটা কিন্তু সব জড়িয়ে থাকে। The situation invariably leads to conflict. এটা obvious ব্যাপার যে এটা বলা যাচ্ছে যে এটা যে ন্যাচারাল স্বাভাবিক যে এর ফলে কিন্তু একটা দ্বন্দ্ব বা সংঘাত কিন্তু তৈরি হয়। না এইবার যেটা বলা আছে যে পাওয়ার রিলেশনশিপ আর অফেন সিস্টেমেটাইজড and ascribed, so to say, ঠিক আছে, and this forms a political system. Now these are organized according to the groups. যেটা বলছিল হ্যাঁ এই যে ascribe কথাটার মানেটা কি, ascribe কথাটা কিন্তু মানেটা হচ্ছে যে আগে থেকে নির্ধারিত, ঠিক আছে, কিছু বিশেষ কিছু বৈশিষ্ট্য বা ভিত্তি থাকে যেটা হয়তো একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করে এবং সেটার বেসিসেই কিন্তু সমাজটা কিন্তু এগিয়ে চলে। যেমন এটা আমি যদি বলি যে আমেরিকান একজন সোশিওলজিস্ট ট্যালকাট পারসন যখন তিনি গোটা সমাজটাকে যখন একটা বিশেষ কিছু বৈশিষ্ট্যের উপরে ভাগ করেছে, বিভাজন করেছে, সেটাকে কিন্তু বলা হচ্ছে একটা প্যাটার্ন ভেরিয়েবল। এই যে ভেরিয়েবল মানেটা কি, ভেরিয়েবল মানেই তো হচ্ছে বৈশিষ্ট্য, আর প্যাটার্ন মানেটা কি, প্যাটার্ন মানেটা হচ্ছে কিছু মানে বলা যেতে পারে যে একটা বিশেষ একটা ট্র্যাজেক্টরি আছে, বিশেষ একটা দিশা আছে, সেই দিশা অনুযায়ী কিন্তু এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ভাগ করা এবং চিরাচরিত ভাবে হয়ে আসছে। এবং তার মধ্যে তিনি কিন্তু মেনশন করেছেন অ্যাসক্রাইবড একটা স্ট্যাটাস হিসেবে একটা বৈশিষ্ট্য, যেটা কিরকম থাকে এই যে আমাদের সমাজে যেমন কাস্ট, আমাদের ভারতীয় সমাজে জাতি যদি বলা হয় যে ডমিনেন্ট কাস্ট, ডমিনেন্ট জাতি যেটাকে বলা হচ্ছে, যদি আমরা যদি বলি যে অন্য অন্য সোসাইটিতে যেমন ট্রাইব যেটাকে বলা হচ্ছে, উপজাতি, আদিবাসী, এই যে জিনিসগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু জন্মগতভাবে কিন্তু বিশেষ কিছু আমাদের পরিচয় অলরেডি নির্ধারিত থাকে এবং সেই ভিত্তিতেই কিন্তু একটা ডিসিশন না হয় যে কতটা কার ক্ষমতা এবং কতটা কার একটা আধিপত্য আছে। সেটা কিন্তু ডিপেন্ড করে একটা ইতিহাসের উপর, তাদের সোর্সের উপরে, তাদের কালচার, তাদের সংস্কৃতি, তাদের যে একটা রুখে দাঁড়াবার যে ইতিহাস অন্যায়ের বিরুদ্ধে বা শাসন ব্যবস্থার বিরুদ্ধে, তো এটা সবকিছু একটা ডিপেন্ড করে থাকে জিনিসটা। তো সেইখান দাঁড়িয়ে কিন্তু পাওয়ার জিনিসটাও কিন্তু অনেক সময় দেখা যায় পূর্ব নির্ধারিত বেসড অন ইউর
your already defined identity based on someone's birth, for example. Not necessarily have to be, but হ্যাঁ অনেক সময় হয় জিনিসটা। তো পাওয়ার কনসেপ্টটাও সেভাবে নির্ধারিত হয়। এই যে বলছে কিছু কাজকর্ম প্রত্যেকটা প্রতিষ্ঠানকে চালিত করে, এটা তো প্রতিষ্ঠান। আমরা এতগুলো ইউনিট আমরা পড়ে এসেছি জিনিসটা, ফ্যামিলি, পরিবার, কিনশিপ, নিগোষ্ঠী, এথনিসিটি, কিনশিপ যেটাকে এখন বললাম আত্মীয়তা, আর ট্রাইব, এই যে জিনিসগুলো। দেন ক্লাস, অ্যাগ্রেরিয়ান ক্লাস, আমাদের যত ভারত একটা অ্যাগ্রেরিয়ান সোসাইটি, এটা তো ইনফ্যাক্ট এটা বলাই যায় যে হ্যাঁ যেগুলো হয়তো উপনিবেশের পরবর্তী জীবনে যে রাষ্ট্রগুলো গড়ে উঠেছে সেই দেশগুলো ম্যাক্সিমাম কৃষি প্রধান দেশ হয় অনেক সময়, ইভেন ফর এক্সাম্পল দি আফ্রিকান সোসাইটিজ অলসো। তো এই যে ভিত্তিগুলো, যে এই যে আমরা যে ভেরিয়েবলগুলো বা এই যে আমরা ইনস্টিটিউশনগুলো, বিভিন্ন যে প্রতিষ্ঠান বা বৈশিষ্ট্য, হ্যাঁ, বা স্তর বিন্যাস, এই যে আলাদা আলাদা আমরা যে যে জিনিসগুলো যে আমরা ডিফাইন করেছি, যে হোয়াট ইজ স্ট্র্যাটিফিকেশন, হোয়াট ইজ ইনইকুয়ালিটি, মানে হোয়াট ইজ, মানে এটা বৈষম্যটা কি, তারপর হচ্ছে হোয়াট ইজ ভেরিয়েবল, এবং হোয়াট আর দ্য ইনস্টিটিউশন। এই যে চার পাঁচটা কনসেপ্ট নিয়ে আমরা যে এতগুলো ইউনিট আলোচনা করেছি, সেগুলো কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটারই কিন্তু একটা একটা বলা যেতে পারে রাজনৈতিক সামাজিক একটা ইতিহাস দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে কিভাবে যে কনসেপ্ট অফ যে কর্তৃত্ব বা ক্ষমতাটা চালিত হয়, এবং তার স্তর বিন্যাসগুলো কিরকম, বৈষম্যগুলো কিরকম, অধিকার ভিত্তিটা কিরকম জিনিসটা। তো এটা কি হলো, যদি আমরা মডার্ন সেন্সে যদি ধরি যে এই যে পলিটি সিস্টেমটা, এটা বলছে যে ইট ইজ সিস্টেমাটাইজড, একটা সিস্টেম আছে, যেটা একটা আকার আছে, একটা ভিত্তি আছে জিনিসটা। পলিটি রাষ্ট্রীয় স্তরে, রাষ্ট্রীয় স্তরে, রাজ্য স্তরে ও আঞ্চলিক স্তরে প্রভাব ফেলে, starting from the sphere of the nation state to the sphere of the state government, down to the local level or panchayat level or caste council level যদি বলা হয়, সবারই কিন্তু একটা প্রভাব কিন্তু আছে। এই যে বলছে যে এটা বলছে যে হোয়াট ইজ দি নোশন অফ পাওয়ার। আমরা পাওয়ার মানে সবসময় জেনে থাকি যে এক পক্ষ থাকবে যারা সবকিছু একটা মালিক হবে, তারা জিনিসটাকে চালনা করবে, তাদের হাতে সমস্ত কিছু আইন থাকবে, এবং তারাই সমস্ত কিছু জিনিসটার একটা সীমারেখাও তৈরি করবে। সেটা একটা ট্রান্সলেটেড হবে, যা দেখা যেতে পারে এই যে জিনিসগুলো যে আমরা করছি রোজকার, যে একটা বলা যেতে পারে এক্সিকিউশন, যে চালনা করা, যেটা সমাজের সামনে আনা, সেটা কিভাবে একটা এমন একটা পরিসর থেকে হয় যেটা কিন্তু দেখা যায়। মানুষ সেটা হয়তো সচরাচর হয়তো দৈনন্দিন জীবনে খুব একটা খেয়াল করবে না। যদি আমরা বলি ফর এক্সাম্পল, যদি উদাহরণ দিই, এই যে আমরা যে রোজ বিভিন্ন কারণে কোনো না কোনো কারণে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে কোনো না কোনো সরকারি বিল্ডিং এ কিন্তু আমরা উপস্থিত হই কিছু না কিছু কাজ নিয়ে, হ্যাঁ, প্রশাসনিক দপ্তরে কিন্তু হাজির হই, সেটা একটা সরকারি কর্মী হিসাবে, কর্মচারী হিসাবে, এবং সেটা দেখা যেতে পারে হয়তো একটা আম জনতা, যে হয়তো নিজের সার্ভিস পাওয়ার জন্য, বৈধ সার্ভিস পাওয়ার জন্য, একটা লেজিটিমেট সার্ভিসের জন্য হয়তো কিছু তার হয়তো প্রশ্ন থাকতে পারে বা দাবি থাকতে পারে, বা বলা যেতে পারে সে হয়তো কিছু তার নিজের দায়িত্ব হয়তো পালন করতে এসছে। যেমন আমরা অনেক সময় দেখা যায় যে ট্যাক্স পে করি, আমরা বিল দিই বিভিন্নভাবে, এই যে জিনিসগুলো দিই, বা আমরা হয়তো দেখা যায় যে
এই যে রেশন সিস্টেম, যেটা যে খাদ্য যে পিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে, যেটা সেখান থেকে কিন্তু দেখা যায় যে মানুষ কিন্তু উপস্থিত হচ্ছে রোজকার একটা অফিসে, একটা কোনো বিল্ডিং, একটা কোনো স্থানে, যেটার কিন্তু একটা বলা যেতে পারে একটা ডেফিনেট একটা কমপ্লিট স্ট্রাকচার আছে। সেটাই কিন্তু হচ্ছে প্রশাসনিক ব্যবস্থার একটা ইম্পর্টেন্ট পার্ট, একটা ইন্টিগ্রাল পার্ট, এবং সেটা কিন্তু একটা সীমা নির্ধারণ করা থাকে। যেমন আমরা যদি এখন কোনো শিক্ষামূলক কোনো বিষয় নিয়ে যদি আমরা কারোর কাছে অ্যাপ্রোচ করি, তাহলে সেটা কিন্তু শিক্ষা দপ্তরেই হবে। যেমন আজকে যদি আমরা ফর এক্সাম্পল যদি আমরা ভারতের যদি লেবার মার্কেট নিয়ে বা এই যে শ্রমিক বা শ্রমিক আইন নিয়ে যদি আমরা আলোচনা করি, তার কিন্তু আলাদা একটা ডিপার্টমেন্ট আছে। বা আমরা যদি এখন কোনো ফর এক্সাম্পল তথ্য নিয়ে যদি আমরা যদি চর্চা করতে চাই বা গবেষণা করতে চাই, সেটারও কিন্তু আলাদা কিন্তু একটা দপ্তর আছে, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশন, যেটাকে বলা হচ্ছে একটা একটা বলা যেতে পারে কোয়ান্টিফাইবল একটা সোর্স। যখন আমরা নিয়ে যখন কোনো গবেষণা করব, একটা কোনো ওই যেটা বললাম যে সামাজিক প্যারামিটার নিয়ে যদি বলা হয় যে হ্যাঁ, এই যুগে দাঁড়িয়ে এই ভারতের প্রেজেন্ট পপুলেশন অনুযায়ী কত সংখ্যক মানুষ বেকার, বা কত সংখ্যক মানুষ আজকে এই এমপ্লয়মেন্ট সেক্টরে হয়তো নিজেকে কর্মে নিয়োজিত করতে পারছে বা কর্মরত, সেটা যদি একটা তথ্য নিই। বা আজকে যদি আমরা বলি যে কতজন জেন্ডার বেসিসে যদি বলি যে মহিলারা কতটা আজকে বোথ ইন দ্য পাবলিক অ্যাজ ওয়েল এজ ইন দ্য প্রাইভেট স্পেয়ার। প্রাইভেট স্পেয়ার মানে হচ্ছে পরিবার, পাবলিক স্পেয়ার মানে হচ্ছে যারা কর্মরত মহিলা, ওয়ার্কিং উইমেন, তাদের যে সংখ্যাটা সেটা কতটা, তারা কতটা টাইম ডিউটি দিতে পারে, এবং তাদের এবং দেখা যায় যে কিভাবে তারা নিজের যে গোটা যে একটা এমপ্লয়মেন্ট যেটা এমপ্লয়েবল যেটা এজ হয় ইউজুয়ালি, সেই এজ অনুযায়ী সেই মহিলারা কিন্তু সেটা কি কন্টিনিউ করতে পারছে অ্যাজ কম্পেয়ার টু দ্যার মেল কাউন্টারপার্টস, নাকি মাঝপথে ছেড়ে দিচ্ছে বিকজ অফ ভেরিয়াস চ্যালেঞ্জেস ফেস ডিউ টু দ্যার জেন্ডার। সেই তথ্যগুলো যদি আমরা দিই, সেগুলো কিন্তু আলাদা ডিপার্টমেন্ট আছে, এগুলো হচ্ছে পরিষ্কার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের একটা ব্যাপার। ঠিক আছে, এবার যেমন বলা হলো যে এই যে নোশন, এই যে কিছু কিছু জায়গাটা ডিমার্কেশনটা এমন জায়গায় থাকে যেখানে হয়তো বলা হয় যে কর্তৃত্ব আছে, হ্যাঁ, কিন্তু পলিটি থাকে না, পলিটি সিস্টেমটা থাকে না, সেখানে কি থাকে পরম্পরা থাকে, সেখানে কি থাকে কাস্টমস থাকে, মানে নিজেদের একটা কালচারাল একটা বলতে পারে একটা সাংস্কৃতিক একটা জায়গা থাকে, রীতি রেওয়াজ থাকে সেই জায়গায়, সেটা হচ্ছে যেমন পরিবার। ঠিক আছে, যেমন বলছে now this happens inside the family in terms of power relation is often not included in the category of politics. ঠিক আছে, এই যেমন বলছি যে প্রাইভেটে কর্তৃত্ব থাকলেও পলিটিক থাকছে না, আর পাবলিকে কিন্তু পলিটিক খুব স্পষ্ট, এই প্রশাসনিক ব্যবস্থাটা কিন্তু খুব স্পষ্ট দেখা যাবে। সবেতেই হয়তো একটা স্তর আছে, বৈষম্য আছে, সবই আছে, রেজিস্টেন্স আছে, একটা দ্বন্দ্ব আছে, একটা বলা যেতে পারে ডায়ালেকটিক্স আছে একটা জিনিসটা। একটা যেটা বলা হয় যেটা একটা মার্কসের ভাষায় যে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, যে দ্বন্দ্বগুলো বস্তুবাদ, বা এর আগেও যখন আমরা পড়ে এসেছি যে ওই যে মোড অফ প্রোডাকশন। ঠিক আছে, এই যে একটা যে জমির ওপরে যে মানুষের যে ভিত গড়ে ওঠা, সেইটার উপরে যে বেসিস করে যে ইতিহাসটা গড়ে ওঠে, একটা ট্রাইব সোসাইটি থেকে গোটা একটা মানে সাম্রাজ্য থেকে একটা গোটা রাষ্ট্র, ঐতিহাসিক বস্তু, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
জিনিসটা। সেখান থেকে দেখা যায় কিন্তু starting from the tribe society where you have only the concept of power via authority but not polity, সেটা একটা দেখা যায় যে গোটা ইতিহাসে এখন যখন দাঁড়িয়ে দেখি যে আমাদের এখন কোনো সাম্রাজ্য ব্যবস্থাও নেই, আর কোনো যদি লার্জার পার্সপেক্টিভে দেখি যে কোনো ট্রাইব সোসাইটি বলেও এখন কিছু ওরমভাবে থাকে না। একটা রাষ্ট্র মানে একটা সম্পূর্ণ একটা একটা বলা যেতে পারে প্রমিনেন্ট একটা নেশন স্টেট যদি বলা হয়, যে হ্যাঁ মানুষের মধ্যে সংহতি থাকবে, মানুষের মধ্যে একটা চেতনা থাকবে যে হ্যাঁ আমরা সবাই এক, কিন্তু বেসড অন এ পার্টিকুলার উইদিন আ টেরিটরি। আমরা কিন্তু একটা মানে একটা সীমারেখার মধ্যে কিন্তু আবদ্ধ হয়ে আছি, এর বাইরে কিন্তু আমরা যেতে পারবো না জিনিসটা। সেটাই কিন্তু পলিটি আছে জিনিসটা। তো তার মধ্যে আছে বললাম তো মানে এটা গোটা ডায়ালেকটিক্স জড়িয়ে আছে জিনিসটা। এবার এটা একটা ট্রিপাটাইট সিস্টেম, নেশন, একটা নেশন স্টেট রাদার, সোসাইটি, আর যেটা বলা হচ্ছে যে অফকোর্স নেশন ব্যাপারে কনসেপ্ট। রাষ্ট্রটা হচ্ছে একটা নেশন স্টেট, জাতিটা হচ্ছে একটা নেশন, আর সমাজ মানে হচ্ছে সোসাইটি। এটা একটা ট্রিপাটাইট সিস্টেম, একটা ত্রিস্তরীয় একটা বলা যেতে পারে একটা স্ট্রাকচার। এটার মানেটা কি? এখতিয়ার দ্বারা পরিচালিত, একটা নিজেদের একটা এখতিয়ার থাকে, জুরিসডিকশন থাকে, নিয়ম থাকে, বাউন্ডারি থাকে। ইনফ্যাক্ট যেটাকে বলা হচ্ছে যে নর্মালি, যেটা আমি পরে ইয়েতে যাবো স্লাইডে, যে ইনডেস্ট্রাক্টিবিলিটি, একটা রাষ্ট্র কখনো কিন্তু আমাদের জবে থেকে আমরা স্বাধীন হয়েছি তবে থেকে কিন্তু আমাদের টেরিটরিটা কিন্তু সহজে কিন্তু মডিফাই করা মানে ইনফ্যাক্ট যাবেই না। ইট ইজ ইনডেস্ট্রাক্টেবল, পরিষ্কার, কনসিস্টিং অফ ইউনিয়ন অফ স্টেটস, রাজ্য আছে বাট ইনডেস্ট্রাক্টেবল জিনিস। এটা এখতিয়ার দ্বারা পরিচালিত, নিজের একটা জুরিসডিকশন থাকে, যেটা সর্বোচ্চ হচ্ছে একটা পার্লামেন্ট এবং এক্সিকিউটিভ একটা এবং জুডিশিয়ারি। এক্সিকিউটিভ সেই হচ্ছে শাসন ব্যবস্থা, আর জুডিশিয়ারি হচ্ছে মানে হচ্ছে আদালত, আইন ব্যবস্থা, আর জাতি হচ্ছে সংহতি দ্বারা চালিত, আর সমাজ হচ্ছে পরিবার, কিনশিপ। আর সেটার মধ্যে কিনশিপ হলে তো স্বাভাবিকভাবে তো একটা ছোট যদি কিনশিপ যদি ট্রাইবাল সোসাইটি হয় তাহলে সেটারও কিন্তু একটা ইকোনমি আছে, ল্যান্ড ইকোনমিটাই আছে, একটা ছোট বাজার ইকোনমি আছে। কেন কেন কি আমরা যেরকম একটা ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম অফ প্রোডাকশনকে দেখি, যে একটা ফ্যাক্টরি সিস্টেম অফ প্রোডাকশন দেখি, বা এখন ইনফরমেশন টেকনোলজি সিস্টেম অফ প্রোডাকশন দেখি, সেটা তো ওই সব সমাজে তো হয় না। তাদের হয় ছোটখাটো একটা হাট, বাজার জিনিসটা। এগুলো যখন আমরা ওয়ার্ক বা এমপ্লয়মেন্ট নিয়ে যখন পড়ে সোশিয়োলজি অফ ওয়ার্ক নিয়ে, তখন এগুলো বলা হয় জিনিসটা। তো সেখানে কিন্তু অর্থনীতিটাও একটা আছে, ছোটখাটো অর্থনীতির ব্যাপারটা থাকলেও কিন্তু আছে, একটা ক্যাপিটালিস্ট সিস্টেমের একটা অর্থনীতি না হয়, বাট দে ডু হ্যাভ। এবার যেটা বলা হচ্ছে যে it is state is a political association which is characterized by usually indestructible territorial jurisdiction, non-voluntary membership, যেটার মধ্যে কোনো বলা যেতে পারে একবার যদি কেউ কোনো এই দেশের নাগরিক হয়ে যায় তাহলে সে কিন্তু এর থেকে বেরোতে পারবে না, যদি না সে নিজে থেকে স্বেচ্ছায় সে তার নিজের একটা পরিচয়পত্র সঁপে দিয়ে আসে ভারত সরকারের হাতে, যে না আমি এই দেশের আর নাগরিক নই, আমি অন্য কোথাও চলে গেছি, আমি দেশের নাগরিকত্ব ছেড়ে দিচ্ছি। কিন্তু সেটা কিন্তু কেউ করে না যতক্ষণ না কেউ অন্য দেশের নাগরিকত্ব না পাচ্ছে। সো ইটস নট ভলেন্টারি ইন দ্যাট কেস। সেটার একটা আইনি একটা ব্যাপার বলা যেতে পারে, একটা কিছু জটিলতা থাকে। আর যেটা বলা হয় যে হ্যাঁ একটা কর্তৃত্ব বা ক্ষমতা মানে কি হচ্ছে, এবার ক্ষমতা কতটা আসে, ক্ষমতা কতটা ছোটভাবে যদি দেখি তাহলে হচ্ছে যে যখন দুই গোষ্ঠী লড়াই করে তখন কে কার উপর কর্তৃত্বটা কিন্তু হচ্ছে সবসময় কিন্তু লড়াইয়ের ওপর চলে। কর্তৃত্বটা কিন্তু সবসময় হয় যে কে কাকে কতটা বেশি প্রভাবিত করতে পারে, সেটা হচ্ছে অর্থনীতি কনসেপ্ট। তো আমাদের এই যে যেটা হচ্ছে ছোট করে যদি বলি যে টার্ম refers to the group of people who have developed solidarity on the basis of common identity culture.
আর সোসাইটি তো বলাই হচ্ছে, দিজ আর অল ইন্টারলিঙ্কড ফেনোমেনা। এটা যে ঘটে যাওয়া যে কিছু রোজকার যে ইনসিডেন্ট, যেগুলো বৈজ্ঞানিকভাবে অলরেডি প্রমাণিত হয়ে গেছে ভাইয়াদের গবেষণা বা রিসার্চ, যেটাকে বলা হচ্ছে কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ বোথ। এটা তো ফেনোমেনাই বলে, এগুলো তো মানে প্রতিষ্ঠান, যেগুলো সময় অনুযায়ী হয়তো চলছে ধারাবাহিকভাবে। শুধু এটার মানে যে কাঠামোটা টাইম টু টাইম হয়তো একটু চেঞ্জ হচ্ছে, বাট বেসিক প্যাটার্ন রিমেইনস দ্য সেম। তো আমাদের দেশটা কিরকম ছিল বেসিক্যালি, হোয়াট ইজ দি আইডিয়া অফ নেশন বিফোর দি ব্রিটিশ পিরিয়ড, যেটাকে বলা হচ্ছে যে ইন্ডিয়া ওয়াজ ক্যারেক্টারাইজড বাই লার্জ নাম্বার অফ ওই ডাইনেস্টিস, যেটাকে বলা হচ্ছে যে সাম্রাজ্য। হ্যাঁ, তো দে অলওয়েজ ওয়েজড আ মানে এটা বলছে যে একটা কনস্ট্যান্ট ব্যাটল, যেতে হয়েছে একটা যুদ্ধ। এটা তো মানে ইউরোপীয় শাসনের সময়ও দেখা গেছে যে মানুষ মানে বিভিন্ন সাম্রাজ্য হচ্ছে 70 বছর পর্যন্ত 70 ইয়ার্স ওয়ার বা 20 ইয়ার্স ওয়ার, এরকমও দেখা গেছে 20 বছর 70 বছরও হয়েছে। এমনকি এক এক জায়গায় অ্যাংলো কর্ণাটিক বা 3বার হয়েছে আমাদের দেশে। ওই আরবিয়ান সি লাগোয়া যে কোস্টাল গোটা, তারপরে তো মাইসোর ওয়ার, সব হয় জিনিসটা। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই যে সাম্রাজ্যগুলো, তখন ওই যে বললাম যে ভারত কিন্তু ভারত ছিল না, একটা সাম্রাজ্য ছিল জিনিসটা। এটা এখন যেমন হচ্ছে যে একটা রাজনৈতিক সংগঠন হিসেবে দেখা গেছে, কালেকটিভ আইডেন্টিটি হিসেবে দেখা গেছে, এন্ড অলসো ব্যাকড বাই এ কনস্টিটিউশন। সেটা তো তখন কোনো কালে কোনো শাসনকালে কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু ওইভাবে ঐক্যবদ্ধ ছিল না। হ্যাঁ, ব্রিটিশরা ভারতে আসার পর তাদের যখন আধিপত্যটা যখন বিস্তার করলো, তখন আস্তে আস্তে এই যে ভারত বিদ্যা, তো সেখান থেকেই দে স্টার্টেড গেইনিং কয়েনেজ। যে ভারত বিদ্যা যে কনসেপ্টটা, সেখান থেকে তো উঠে আসছিল আস্তে আস্তে। কেন কি দেখা যাচ্ছে আগে এনশিয়েন্ট যুগেও এবং মিডিয়েভেল যুগেও কিন্তু বহু কিন্তু ইসলামিক স্কলারসরা ছিল, যারা হয়তো আমাদের দেশে এসে ওই পুরোনো এনশিয়েন্ট যে টেক্সটগুলো, যে ভারত সম্পর্কে যে লেখাগুলো, যদি আমি ফর এক্সাম্পল বলি ইন্ডিকা মেগাস্থানিজের লেখা ভারত সম্পর্কে, বা আরো যে শাস্ত্রগুলো সংস্কৃত ভাষায় যেগুলো লেখা, সেগুলো ওরা আরবিক ভাষায় পড়েছে এবং ফার্দার সেগুলো ইউরোপিয়ান স্কলারসরা তাদের নিজেদের ভাষায় ট্রান্সলেট করেছে, মানে পরবর্তীকালে দেখা যাচ্ছে। এবং ইন্ডিয়ান স্কলারসরাও সেটা কিন্তু এসে টেক ওভার করলো। তো তার মধ্যে আমরা দেখি দেখা যাচ্ছে স্ট্রাকচারালিস্ট একটা অ্যানালিসিস পাই ভায়া ডুমোয়েল, তারপরে ফাংশনালিস্ট অ্যাসপেক্ট একটা ঘুরে স্ট্রাকচারালিজম, যেটা স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ ইন্ডিয়ান টেক্সট, দি ক্লাসিক্যাল টেক্সট, বেদাস, ব্রাহ্মণাস, পুরাণ, এগুলো। আর তারপর হচ্ছে ফাংশনালিজম, সেটা হচ্ছে এভিনস্ট্রিনরা, যেখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ, সবসময় কিন্তু পুঁথিগত বিদ্যা দিয়েই জিনিসটা কিন্তু সীমাবদ্ধ নয়। কেন কি বর্ণা সিস্টেমটা অনেক সময় দেখা যাচ্ছে ওই পুস্তকেই আছে জিনিসটা, অনেক জায়গায় কিন্তু বহু বহু। তাহলে আজকে যে হার্ভার্ড রিজনে যেটা করা হয়েছে যে সেন্সাস, সেটাকে জনগণনা যেটা হচ্ছে, তার মধ্যে 2000-এর উপর বেশি জাতি আছে। সেগুলোর মধ্যে আবার যখন নিজেদের কনভিনিয়েন্স অনুযায়ী, নিজেদের সুবিধার্থে, নিজেদের শাসন ব্যবস্থা সুবিধার্থে, সেখানে তারা তৈরি করেছে একটা উপজাতি, আবার তার মধ্যে তৈরি করেছে রেস, যেখানে রেস আবার 7-8টা ক্যাটাগরি দিয়েছে, আর পরবর্তীকালে আরো অনেক জাতি, যেগুলোকে জোর করে তারা হয়তো বর্ণা সিস্টেমে উৎপত্তি করেছে। এবং রাধাকমল মুখার্জি আরেকজন ইন্ডিয়ান সোশিয়োলজিস্ট ছিলেন, উনিও এই ফ্যালাসির মধ্যেই কিন্তু পড়ে গেছিলেন কোথাও একটা বাইকে। তো এইগুলো ইন্ডিয়ান সোশিয়োলজিস্টদেরও একটা কোথাও একটা খামতি ছিল, এবং পরবর্তীকালে সেগুলো রেকটিফিকেশনও হয়েছে। নট নেসেসারিলি দে ওয়্যার ডিভয়েড অফ এনি লুপহোলস, আছে জিনিসটা। তো এইখানেই যেটা মানে আমরা দেখতে পাই যে ভারত রাষ্ট্র কনসেপ্টটা কিন্তু খুবই প্রমিনেন্ট হয়ে যাচ্ছে জিনিসটা। কিন্তু ওই যে বলা হচ্ছে যে তার মানে এই নয় যে ভারতীয় একটা জাতীয়তাবাদের যে একটা পরিচয়, সেটা কিন্তু ছিল না।
সেটা কিন্তু ছিল ওই যে যদি আমরা এমএন শ্রীনিবাসী ধরি সেটা কিন্তু হচ্ছে একটা রোজকার দৈনন্দিন প্র্যাকটিসে ভায়া ইন দ্য রুরাল এরিয়াস ইন দ্য ভিলেজেস। আর সেটা আবার ট্রান্সলেটেড হচ্ছে কিরকম নিম্নবর্গের যে আন্দোলন, যেটা আমরা সাবল্টান একটা আন্দোলনের মাধ্যমে যেটা আমরা দেখতে পাই, যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শুধু নয়, সেটা হচ্ছে আবার অ্যাডিশনালি যারা আবার আধিপত্য বিস্তার করে আছে ভারতীয়দের মধ্যে, উচ্চ বর্ণের লোকরা, উচ্চ বর্গের লোকরা, তাদের বিরুদ্ধেও কিন্তু ছিল, যাদের সাথে কিন্তু ব্রিটিশদের একটা আঘাত ছিল। ইটস লাইক আ টু ওয়ে ফাইট জিনিসটা। তো তারপর আস্তে আস্তে দেখা গেছে যে এইসব কারণে অ্যান্ড অলসো হ্যাঁ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অবদান, সবকিছু মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে জিনিসটা কিন্তু একটা একটা পুরোনো একটা প্রচলিত কথাই আছে আর কি, যে যেটা লেখা আছে যেমন ইউনিটি ইন ডাইভার্সিটি ওয়াজ নট মেয়ারলি আ ক্লিশে। ক্লিশে মানে তো হচ্ছে একটা যে যে কথাটা আমরা বলতে বলতে একটা হয় না যে একঘেয়ে হয়েছে, কিন্তু সেটা কিন্তু একঘেয়ে নয়। হ্যাঁ হতে পারে হয়তো এখন বিভিন্ন সময় দেখা গেছে যে কখনো কখনো হয়তো একটা একঘেয়েমি পর্যায়ে চলে গেছে, দেখা যাচ্ছে হয়তো তাহলে আমাদের সমাজে এত এই যে এখন যে সাধারণ নির্বাচন চলছে তাতে এত যে অনেক সময় দেখা যায় রাজনৈতিক হিংসা চলছে বা প্রশাসনিক হিংসা চলছে, বা অনেক সময় দেখা যায় যে হ্যাঁ মানুষ যখন ঠিক মানে নির্বাচনের আগে কিছু না কিছু হয়তো কোনো একটা সোশ্যাল মুভমেন্ট একটা তৈরি করে, সামাজিক আন্দোলন যখন তৈরি করে, তখন রাষ্ট্রের যারা প্রতিনিধি বা মুখ হয় যে পুলিশের সাথে বা আরো যে প্রশাসনিক স্তরের যে যারা ধারক বাহক, যারা কাস্টোডিয়ান, তাদের সাথে অনেক সময় খণ্ডযুদ্ধ লেগে যায়। ইয়েট এটা বলা যায় যে হ্যাঁ এই যে যেমন নেহেরু ডিসকভারি অফ ইন্ডিয়া and Gandhi's My Experiments with Truth and also Hind Swaraj, এইসব বইগুলো কিন্তু হচ্ছে একটা জাতীয়তাবাদীর একটা একটা যে কনসাসনেস তৈরি করা, এই দুটো কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার। তো যদি আমরা বলি যে স্টিভেন লিউকস একজন ব্রিটিশ পলিটিক্যাল সোশিয়োলজিস্ট, তিনি বলেছেন যে এটা আমাদের এই যে উনি একটা বই লিখেছেন যে ক্ষমতা আর র্যাডিক্যাল ভিউ, পাওয়ার আর র্যাডিক্যাল ভিউ, ঠিক আছে। সেই অনুযায়ী ওনার বক্তব্যটা হচ্ছে যে সমাজ কিভাবে চলছে জিনিসটা, সেটা হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল ভিউ, পলিটি সিস্টেমটা কিভাবে চলে অ্যাকচুয়ালি। সো উনি এটা আমেরিকান সিস্টেম অনুযায়ী লিখেছেন যে একটা ওয়ান ডাইমেনশনাল ভিউ, একটা একমাত্রিক একটা দৃষ্টিকোণ, যেটা হচ্ছে আধিপত্যটা বজায় রাখে। এই যে বলছে অথরিটি, এটা হচ্ছে অথরিটির জায়গা। আর যেটা হচ্ছে টু ডাইমেনশনাল ভিউ, সেখানে কিন্তু দ্য কনসেপ্ট অফ কনফ্লিক্ট কামস ইনটু এক্সিস্টেন্স। এখানে কিন্তু হচ্ছে একটা একটা হিংসা, মানে সেটা রাজনৈতিক হোক, সামাজিক হোক, অর্থনৈতিক হোক। অনেক সময় অর্থনৈতিক তো হয়, দেখা যায় হয়তো কোনো কারণে হয়তো কোনো একটা গোষ্ঠীর ওপরে হয়তো রাষ্ট্র হয়তো বিরূপ হয়ে গেছে, বা কোনো আরেকটা জনগোষ্ঠী বা জনজাতি হয়তো বিরূপ হয়ে গেছে, তাদের হয়তো অসীম হয়তো ক্ষমতা, তো মানে ক্ষমতা বলবো কি, মানে একটা কর্তৃত্ব আছে, তারা ওই ক্ষমতাটা লাগে, তারা যখন বুঝতে পারে যে না এখানে একটা কোথাও একটা আধিপত্যটা তাদের একটা নড়বড়ে হয়ে যাচ্ছে, বা মনে হচ্ছে যে না এখানে জিনিসটা প্রবেশ করছে অন্য গোষ্ঠী আমাদের এলাকায়, সেটা ক্ষতি করুক বা না করুক, সেখানে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এরা অনেক সময় একটা আকার তৈরি করে কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু তাদেরকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, যারা নিচু স্তরে থাকে, হায়ারার্কিতে যারা লোয়ার লেভেলে থাকে। সেটা হয়তো বয়কটের মাধ্যমে দেখাই যায় অনেক সময়, বা হয়তো এক্সেসিভ হাই ট্যাক্সেশনের মাধ্যমে, যেটা ব্রিটিশরা করেছিল কৃষকদের বিরুদ্ধে, জমিদার বর্গকে উপরে তোলার জন্য জিনিসটা। আমাদের প্রেজেন্ট সিচুয়েশনও অনেক সময় দেখা যায় যে কোনো সামাজিক আন্দোলনকে চাপিয়ে দেওয়ার জন্য হয়তো খুব হয়তো কঠোর ব্যবস্থা না হলে সেগুলো যে হয়তো মানে সরাসরি ভাবে যে হচ্ছে সেরকম না, কিন্তু অর্থনৈতিক ভাবে হচ্ছে জিনিসটা। আর যেমন বলা হচ্ছে যে এই যে যদি আমরা
আরেকজন, দুটো সোশিওলজিস্ট, পলিটিক্যাল সোশিওলজিস্ট যদি আমরা বলি, একজন আর্জেন্টাইন আর একজন বেলজিয়ান, আর্নেস্টো লাক্লাও আর শান্তাল মো। তো এনারা বলছেন যে যে ডেমোক্রেসিটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস আমাদের ভারতীয় সমাজে, যে কোনো সমাজে। এটা ভারতীয় সমাজে, এটা মানে এটা আমি এখন এটা একটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করছি, যে বেসড অন পপুলিজম। পপুলিজমটা মানে এটা কি হচ্ছে, যে যেটা হচ্ছে জনমুখী, জনতার উদ্দেশ্যে। জনতার উদ্দেশ্যে মানে কি, একটা বিশেষ কিছু হয় যে প্রকল্প, বা হয়তো কোনো হয়তো আদর্শগত নীতি বা জায়গায় দাঁড়িয়ে হয়তো যারা দেশটাকে শাসন করছে, যারা শাসন ব্যবস্থার শীর্ষে বসে আছে, তারা হয়তো দেখা যাচ্ছে যে মানুষকে কিন্তু সেইভাবে একটা প্রভাবিত করতে পারছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু দেখা যায় যে মানে একটা ছোট মানে আংশিক সেকশন হয়তো দেখা যাচ্ছে তারা হয়তো এগ্রি করছে না, কিন্তু ম্যাক্সিমাম সেকশন হয়তো দেখা যাচ্ছে তারা মনে করছে যে না, এটাই আমাদের পক্ষে হয়তো খুবই সুবিধাজনক বা লাভজনক হবে। কারণ সেখানে কিন্তু যেটা লাক্লাও আর মো বলছি, যে সমাজটা কিন্তু হচ্ছে ভালো মতন ভাবে কিন্তু has been cut through on the basis of certain inequalities and certain মানে violent একটা ideological and material disposition on the basis of caste, on the basis of religion, একটা ধর্মের ভিত্তিতে, একটা জাতিগত দিক দিয়ে ভিত্তিতে। মানে সংবিধান থাকা সত্ত্বেও অনেক সময় হয় জিনিসটা, সেটাকে বলা হচ্ছে একটা অ্যান্টাগনিজম, যেটাকে বলা হচ্ছে। তাদের লেখা বই হচ্ছে হেজিমনি অ্যান্ড সোশ্যালিস্ট স্ট্র্যাটেজি অ্যান্ড অলসো অন পপুলিজম, এই দুটো জিনিসটা। এখানে বলা হচ্ছে যেমন পরিচয়, এই যে আইডেন্টিটি জিনিসটা, সোশ্যাল আইডেন্টিটি, পলিটিক্যাল আইডেন্টিটি এবং গণতন্ত্র উভয় নির্মাণে কিন্তু একটা গঠনমূলক ভূমিকার উপর জোর দেওয়া হয়েছে। এগুলো তো অ্যাক্সেস, এগুলো ছাড়া তো একটা চলে না। তার মধ্যে কিন্তু থাকছে হচ্ছে জনমুখী একটা একটা বলা যেতে পারে উল্লাস, একটা হ্যাঁ একটা অদ্ভুত একটা চেতনা, যেটাকে মানে এমিল দুর্খেইম, another you know, one of the founders of the subject has told about collective conscious থেকে collective effervescence এ চলে গেল। ঠিক আছে, যেটা মানুষ আর কিছু চোখ কান বুঝে তারা কিছু দেখতে চায় না, সেটা প্রকল্প বা কোনো আদর্শগত দিক দিয়ে সেটা সমাজের পক্ষে লাভজনক হচ্ছে কি না হচ্ছে। এর মধ্যে থাকে হচ্ছে রাষ্ট্র গঠন, সংবিধান, সংঘাত এবং ওপিনিয়ন বিল্ডিং অ্যান্ড পলিটিক্যাল পার্টিসিপেশন। সেটার মধ্যে কি মানে, এটা দেখো একটা যদি আমরা বলে দিই যে the word parliament has different connotations, the important ones being that in the assembly representatives of the country, ওই যে বললাম নাগরিকের সরকার, তো দুটো হাউস অফ তো আছে, জিনিসটা প্রধানমন্ত্রী আছে, কাউন্সিল অফ মিনিস্টার্স আছে, তারা সকলেই দায়বদ্ধ ওই একটা স্ট্রাকচার বা বিল্ডিং এর উপর। বিল্ডিংটা কিন্তু কোনোদিন যাবে না, স্ট্রাকচারটা কিন্তু কোনোদিন যাবে না জিনিসটা। তিনি সাংবিধানিক প্রধান, মানুষ আসবে যাবে, কিন্তু বিশেষ স্ট্রাকচারটা হয়ে যাবে। এবার যদি ছোট করে বলা হয় যে কিভাবে জিনিসগুলো ইকোনমিক লেভেলে, অর্থনৈতিক লেভেলে কি করা হয়েছে প্ল্যানিং কমিশনের মাধ্যমে জিনিসটা। ওয়াই? বিকজ এই যে ব্রিটিশরা যখন এসেছিল, তাদের তো শাসন ব্যবস্থার সময় দেখা গেছে যে অর্থনীতি তো ধসে পড়েছে, বিশেষ করে বেঙ্গলে। বেঙ্গল হ্যাড সো মেনি fertile ground for all the industries, for all the agricultural resources, কিন্তু ওই যে ওই টেনেন্সি অ্যাক্ট নেই, যেটা করেছে সেটা হচ্ছে সর্বনাশের দুর্ভিক্ষ, ফেমিন, ড্রাউট, মন্বন্তর, যা বলে জিনিসটা একটা যে হাহাকার, সেগুলো তো ব্রিটিশ শাসনের সময় থেকেই তো হয়েছে জিনিসটা। তো এটাই বলছে, the result of the policy was that industry did not develop in the entire country, and also যদি আমরা স্পেসিফিক্যালি যদি বেঙ্গলে বলি, সেটা কিন্তু দেখা যায় যে এই যে ফ্যাক্টরিজ যে অ্যাক্ট গুলো আনা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে কোনো বিশেষ কোনো ব্যবস্থা নেই, মানুষের মৃত্যু হচ্ছে, এবং সেখানে হচ্ছে শ্রমিকরা মানে তারা যখন when they are escaping, তারা যখন এই শাসন ব্যবস্থা থেকে এই
মানে এক্সট্রিম এক্সপ্লয়টেশনের থেকে অত্যাচারিত হয়ে এই যে শোষণটা চলছে সেটা যখন পালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আইনের প্যাচে ফেলে গ্রেপ্তার করে আনা হবে ফেরত জিনিসটা। So the little industrialization that took place during the British rule was due to the importance in the international politics কারণ ভারত তখন আস্তে আস্তে স্বাধীন হচ্ছে। ইংল্যান্ডে যে বলা যেতে পারে যে বামপন্থী সংগঠনের যে আন্দোলন, আবার এদিকে ভারতের যে একটা সোশ্যালিস্ট আইডিওলজির উপরে যে একটা ঝোঁক সোভিয়েত ইউনিয়ন, সব মিলিয়ে একটা ভাবা গেছিল যে এমন একটা জিনিস তৈরি করতে হবে যেটা কিন্তু ভারতকে কিন্তু উঠে দাঁড়াতে সাহায্য করবে। দ্যাট ওয়াজ প্ল্যানিং কমিশন। এবং এখন বর্তমানে নীতি আয়োগ যেটা বলেছে প্ল্যানিং কমিশন ডাজ নট এক্সিস্ট এনিমোর, নীতি আয়োগ। আর যেটা ছিল যে 5 ইয়ার প্ল্যান, প্রত্যেক 5 বছরে কিন্তু একটা বাজেট মতো একটা দেখা হবে, একটা বাজেটারি অ্যালোকেশন, কোথায় মানে অর্থগুলো কোথায় রিডিস্ট্রিবিউটেড হবে বা কোথায় ডিস্ট্রিবিউটেড হবে। Commission takes into account the cost and benefits in economic terms and also considers the decision in terms of এটা যেটা বলেছি যে possible offsetting regarding regional imbalance in location of industries। এটা হ্যাঁ একটা বলা যেতে পারে একটা রিজিওনালিজমের একটা প্রবলেম একটা আছে, আঞ্চলিক একটা রাজনৈতিক ব্যাপার, যেখানে অনেক সময় দেখা যায় যে 100 দিনের কাজের যে বাজেটারি অ্যালোকেশন অনেক রাজ্যরাই বলে যে আমরা হয়তো সঠিক হয়তো দ্বিমাত্রিক আচরণ করা হচ্ছে, আমরা হয়তো সঠিক সেই বাজেটটা পাচ্ছি। আবার কিছু রাজ্য বলে যে কিছু রাজ্যের ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ প্রয়োজনের থেকে বেশি হয়তো তারা দিয়ে দিচ্ছে। সেটা যে কোনো রিসোর্স অ্যালোকেশনের ক্ষেত্রেই হতে পারে, হয়তো এক্সেস হয়ে যায়, তখন হয়তো জিনিসটা হয় হয়তো দেখা যায় সেটা হয়তো ইউটিলিটির বাইরে চলে যাচ্ছে, জিনিসটার হয়তো অপচয় হয়, আর নয়তো হয়তো রিডিস্ট্রিবিউশন হয় জিনিসটা। এটা যেটা বলছে যে নাও হোয়াট আর দ্য ফোর্সেস চ্যালেঞ্জিং দি নেশন বিল্ডিং এফর্টস। এবার এটা তো একটা সহজ জিনিস নয়, যেমন এখনই বললাম যে রিজিওনালিজমের একটা ব্যাপার থাকে, রিজিওনাল এন্ড কালচারাল আইডেন্টিটিস। না এটাই বলছে যে we find national politics in our country is still marked by the regional emergence of regional nationalities। তো এবার এটা ব্যাপারটা এটা যেমন আরো আমাদের 2000 সালেই যেমন দেখা যাচ্ছে 3-4টে স্টেট আরো গড়ে উঠেছে জিনিসটা। এছাড়াও আরো ছোটখাটো যে আন্দোলনগুলো হয় যে আমাদের একটা আলাদা একটা অটোনোমাস একটা ইউনিট চাই, স্টেট চাই, বা আলাদা একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ চাই, সেটা তো একটা ব্যাপার ঠিকই। যেমন আদিবাসী আন্দোলন শুধু আদিবাসী আন্দোলনে তো সীমাবদ্ধ থাকে না, সেটা যেমন হচ্ছে একটা রিসোর্স অ্যালোকেশনের ক্ষেত্রে যেমন ইন্ডাস্ট্রি, একটা আদিবাসী আইডেন্টিটি, প্রিজার্ভেশন অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড অলসো দেয়ার ডিমান্ড যে হ্যাঁ যে পভার্টি এলিভেশন প্রোগ্রামের উপরে তারা যে কত দিন ধরে বঞ্চিত হচ্ছে, তাদের যে মানে কখনোই তারা স্বাভাবিক একটা যে মিনিমাম বেসিক যে একটা সাস্টেনেন্স যেগুলো থাকে সেগুলো তারা কিছুতেই করতে পারছে না। সেটা কিন্তু আমরা এই দ্য ক্রিয়েশন অফ ঝাড়খণ্ড স্টেটের মধ্যে দিয়ে কিন্তু দেখতে পাই, এবং আমরা দেখি যে সেটার কিন্তু অগ্রণী ভূমিকা নিয়েছিল যে রিজিওনাল পার্টি ঝাড়খণ্ড স্টেট। তো এটা একটা ব্যাপার। আর হচ্ছে কাস্টিজমের প্রবলেম, আর হচ্ছে ডাইভার্সিটি বা বৈচিত্র্য বিশিষ্ট একটা যেটা লিঙ্গুইস্টিক একটা আইডেন্টিটি, আর যে ধার্মিক যে কমিউনালিজম একটা যে ব্যাপার, সেই সবগুলো আগে একটা বিশেষ কিছু চ্যালেঞ্জ এবং বৈষম্য, সেগুলো কিন্তু একটা পলিটিকে কিন্তু অনেক সময় থাকা মানে, তবুও এই সমাজটা কিন্তু এই রাষ্ট্রটা কিন্তু এইভাবে চলছে বিশেষ কিছু স্ট্র্যাটেজির সাথে। তো আজকের এই বিষয়ে ইউনিট 13টা আমি এখানেই শেষ করছি। নমস্কার।